Welcome my dear students, I am Krishnendu Pal and you watching Krishnendu's Biology YouTube channel. Students, আজকে আমরা ক্লাস 12 এর মানব জনন চ্যাপ্টারের আরো একটি ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে জানব, যা হলো মেনস্ট্রুয়াল সাইকেল বা রজচক্র সম্পর্কে। তো এই টপিকটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, তোমরা যদি এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। তো চলো আজকের এই টপিকটা আমরা শুরু করি। তাহলে আজকে আমরা জানবো রজচক্র বা মাসিক চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল কি। দেখো, স্ত্রী দেহে প্রতি 28 দিন অন্তর জরায়ুর এন্ডোমেট্রিয়াম ও ডিম্বাশয় ও জরায়ুর এন্ডোমেট্রিয়ামে যে সমস্ত চক্রাকার পরিবর্তন ঘটে, সেই চক্রাকার পরিবর্তনকে বলা হবে কি মেনস্ট্রুয়াল সাইকেল। লক্ষ্য করো কি বলা হচ্ছে, 28 দিন অন্তর এই ডিম্বাশয় এবং জরায়ুর এন্ডোমেট্রিয়াম। তোমাদের যখন স্ত্রী জননতন্ত্র পড়িয়েছিলাম, জরায়ু নিশ্চয়ই জেনেছো। এন্ডোমেট্রিয়াম মানে জরায়ুর একেবারে ভিতরের প্রাচীর। তাহলে এই ডিম্বাশয় এবং জরায়ুর একেবারে ভিতরের প্রাচীর অর্থাৎ এন্ডোমেট্রিয়ামে যে চক্রাকার পরিবর্তন সম্পন্ন হয় তাকে বলা হয় রজচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল। এই মেনস্ট্রুয়াল সাইকেলের স্থায়িত্ব কত, অর্থাৎ কতদিন এটা স্থায়ী হয়? 28 দিন পর্যন্ত এটা কি হয়? স্থায়ী হয়। আচ্ছা, এটা হচ্ছে কি স্থায়ী হয় 28 দিন পর্যন্ত। এই মেনস্ট্রুয়াল সাইকেলের পর্যায় বা দশাগুলি কি কি এইটা আমাদেরকে জানতে হবে। ফেজেস অফ মেনস্ট্রুয়াল সাইকেল, অর্থাৎ এই রজচক্রের পর্যায় বা দশাগুলি কি কি রয়েছে এটা আমাদেরকে জানতে হবে। এর 4টি পর্যায় বা 4টি দশা রয়েছে। প্রথমটিকে বলা হচ্ছে কি রজস্রাবীয় দশা, যাকে ইংরেজিতে বলা হয় মেনস্ট্রুয়াল ফেজ। 2 নম্বর যেটা রয়েছে নিরাময় দশা, নিরাময় ও ক্রম পরিণত দশা, যেটাকে বলা হচ্ছে রিপেয়ারিং অ্যান্ড প্রলিফারেটিভ ফেজ। স্টুডেন্টস, প্রতিটা দশাই আমি তোমাদের চিত্র সহকারে কিন্তু বোঝানোর চেষ্টা করবো, তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবে। 3 নম্বর যে দশাটি রয়েছে সেটা হচ্ছে কি ডিম্বাণু নিঃসরণ বা ওভিউলেশন দশা। ডিম্বাণু নিঃসরণ বা ওভিউলেশন ফেজ। অপরদিকে লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কি প্রাক রজস্রাবীয় দশা বা প্রি মেনস্ট্রুয়াল সাইকেল, যেটাকে নাম দেওয়া হচ্ছে কি প্রি মেনস্ট্রুয়াল সাইকেল। এই হচ্ছে কি তার 4টি দশা রয়েছে। আচ্ছা, এই 4টি দশাকে যদি একটি সাইকেল এর মাধ্যমে দেখা যায়, সেখানে কি দেখা যাবে? দেখো, প্রথমে আমরা দেখব এই যে রজস্রাবীয় দশা 1 নম্বর এখানে দিলাম, এইটা হচ্ছে কি দশা? 1 নম্বর রজস্রাবীয় দশা। আচ্ছা, এই রজস্রাবীয় দশা, এই দশাটার স্থায়িত্বকালটি কত এটা আমাদেরকে প্রথমে জানতে হবে। এটা হচ্ছে 1, 2, 3, 4 এইরকম 5, অর্থাৎ 1 থেকে 5 দিন যে দশাটি স্থায়ী হয় তাকে কি বলা হচ্ছে রজস্রাবীয় দশা। অর্থাৎ এই দশাটির স্থায়িত্ব কতদিন? 1 থেকে 5 দিন। এরপর আমরা দেখব 6 থেকে এই 12 দিন পর্যন্ত, 6 থেকে 12 দিন পর্যন্ত এইরকমভাবে যে দশাটি স্থায়ী রয়েছে সেটা হচ্ছে কি ক্রম পরিণতি বা রিপেয়ারিং ফেজ, নিরাময় ও ক্রম পরিণতি দশা। এটা হচ্ছে কত? 6 থেকে 12 দিন পর্যন্ত স্থায়ী হয়। এরপর আমরা আরেকটি দশা দেখব, যেটা হচ্ছে কি 13 থেকে 15 দিন পর্যন্ত স্থায়ী হবে। সেটা হচ্ছে কি এই ডিম্বাণু নিঃসরণ বা ওভিউলেশন
ডিম্বাণু নিঃসরণ বা অভিউলেশন ফেজ, এটা কত 13 থেকে 15 অর্থাৎ 13, 14, 15। সাধারণত এই 14তম দিনেই ডিম্বাণুটি নিঃসরণ হয়, আমরা আগের ক্লাসগুলোতেই পড়েছি। তাহলে এই যে ডিম্বাণু নিঃসরণ দশার স্থায়িত্বকালটা কত, 13 থেকে 15 দিন পর্যন্ত। এরপর আমরা যদি দেখি একেবারে 16 থেকে 28 দিন পর্যন্ত যে দশাটি রয়েছে সেটা হচ্ছে কি প্রাক রজস্রাবীয় দশা। প্রাক রজস্রাবীয় দশা, একেবারে যে দশাটি রয়েছে সেটা হচ্ছে কি প্রাক রজস্রাবীয় দশা। তাহলে এই চারটি তোমাদের কোশ্চেনটা কেমন দেবে, বলবে যে রজচক্রের 4টি দশায় ডিম্বাশয় এবং জরায়ুর পরিবর্তনগুলি উল্লেখ করো এবং তাদের হরমোন নিয়ন্ত্রণ উল্লেখ করো। 5 মার্কের প্রশ্ন দেওয়া থাকবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে এই দশাগুলোতে কিভাবে জরায়ু এবং ডিম্বাশয়ের পরিবর্তন হয় সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে স্টুডেন্টস, তোমরা এই যে টপিকটি রয়েছে এর যদি নোট অর্থাৎ পিডিএফ পেতে চাও, নোটস পেতে চাও, তাহলে এই নম্বরটিতে কিন্তু তোমাদেরকে যোগাযোগ করতে হবে। তাহলে দেখো রজস্রাবীয় দশা আরেকটি রয়েছে, মানে 1, 2, 3, 4টি যে দশা রয়েছে এগুলো সম্পর্কে আমরা জানবো। এগুলোকে আমরা চিত্র সহকারে খুব সহজভাবে বোঝার চেষ্টা করব। একেবারে এই টপিকটি একেবারে সহজ, তোমরা লাস্ট পর্যন্ত একটু ভিডিওটি দেখে নাও। কি বলা হচ্ছে, একটি চিত্রের মাধ্যমে এটাকে যদি আমরা অঙ্কন করি, দেখো প্রথমে আমরা একটা চিত্র অঙ্কন করব, যেটা হচ্ছে কি জরায়ুর এন্ডোমেট্রিয়ামের চিত্র। এইটা হচ্ছে আমরা চিত্রটা যেটা অঙ্কন করছি সেটা হচ্ছে কি জরায়ুর এন্ডোমেট্রিয়াম। দেখো ভালো করে, এগুলো হচ্ছে কি তার রক্তজালক, এগুলো হচ্ছে তার রক্তজালক। আচ্ছা, এই সাইড বরাবর আমরা লিখে দেব এটা কি, এটা হচ্ছে কি জরায়ুর। আমরা পরিবর্তনটা প্রথমে আমরা কি বলেছি, এখানে কোশ্চেন দেবে যে ডিম্বাশয় এবং জরায়ুর এন্ডোমেট্রিয়ামের পরিবর্তনগুলি উল্লেখ করো। তাহলে জরায়ুর এন্ডোমেট্রিয়ামের পরিবর্তন, এখানে আমরা দেখতে পাবো জরায়ুর এন্ডোমেট্রিয়ামের পরিবর্তন। দেখো ভালো করে লক্ষ্য করো, এই জরায়ুর এন্ডোমেট্রিয়ামের পরিবর্তন যদি দেখি, আমরা দেখব প্রথমত এই সাইড বরাবর দেখা যাবে দিন 28 দিন, এই সাইড বরাবর আমরা অঙ্কন করব। যদি দেখা যায় 1 থেকে 5 দিন পর্যন্ত যে দশাটি স্থায়ী হয় তার নামটা কি রজস্রাবীয় দশা বা মেনস্ট্রুয়াল ফেজ। এরপর দেখো 5 থেকে অর্থাৎ 6 থেকে 12 দিন পর্যন্ত, এই 12 দিন পর্যন্ত আরও একটি দশা স্থায়ী হয় যেটাকে নাম দেয়া হয় ক্রমপরিণতি ও নিরাময় দশা। নিরাময় ও ক্রম পরিণতি দশা, নিরাময় ও ক্রম পরিণতি দশা, এটা গেল। এরপর দেখো কি বলা হচ্ছে 12 থেকে মানে অর্থাৎ 13 থেকে, এরপর আমরা দেখব 13 থেকে 14তম অর্থাৎ 15তম দিন পর্যন্ত। কততম দিন? 15তম দিন পর্যন্ত আমরা যদি দেখি এই জায়গাটা আমরা দেখব কি অভিউলেশন ফেজ বা ডিম্বাণু নিঃসরণ দশা। চিত্রটি কিন্তু ভালো করে দেখো, এইটা না জানলে তোমরা কিন্তু বুঝতে পারবে না, এবং তোমরা যদি পিডিএফ পেতে চাও তাহলে এই নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারো। তাহলে 13 থেকে 15, এরপর আমরা দেখব একেবারে 16 থেকে 28 দিন পর্যন্ত যে দশাটি স্থায়ী হয় সেটা হচ্ছে কি প্রাক রজস্রাবীয় দশা। প্রাক রজস্রাবীয় দশা। তাহলে এখানে আমরা জানলাম জরায়ুর এন্ডোমেট্রিয়ামের পরিবর্তন। এই সোজা বরাবর আমরা দিয়ে দেব, এটা হচ্ছে কি রজস্রাবীয় দশা হচ্ছে, এটা হচ্ছে কি ক্রমপরিণতি দশা, এখানে হচ্ছে কি ডিম্বাণু নিঃসরণ দশা, আর লাস্ট পর্যায়ে রয়েছে কি প্রাক রজস্রাবীয় দশা। লাস্ট পর্যায়ে রয়েছে কি প্রাক রজস্রাবীয় দশা। এইটা ছিল।
তাহলে লক্ষ্য করো এতদূর পর্যন্ত আমরা জানলাম জরায়ুর এন্ডোমেট্রিয়াম। এরপরে আমরা আগেই জেনেছি যে এটা হচ্ছে কি জরায়ুর এন্ডোমেট্রিয়ামের পরিবর্তন। এরপরে আমরা দেখব ডিম্বাশয়ের মধ্যে কেমন পরিবর্তনটা সম্পন্ন হয়। দেখো ডিম্বাশয়ের মধ্যে কি হয় আমরা দেখব। প্রথমে আমরা উজেনেসিস পড়েছিলাম, প্রথমে যে ডিম্বথলিটি ছিল সেটা হচ্ছে কি ছিল, আদি ডিম্বথলি। প্রথমে যে ডিম্বথলিটি তৈরি হয়েছিল সেটা কি ডিম্বথলি ছিল, আদি ডিম্বথলি। এই আদি ডিম্বথলি থেকে ধীরে 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 পরিণত ডিম্বথলিতে পরিণত হয়েছিল, আমরা দেখেছিলি যেটাকে বলা হয়েছিল গ্রাফিয়ান ফলিকল বা পরিণত ডিম্বথলি। এইখান থেকে দেখো পরিণত ডিম্বথলি তৈরি হলো। আচ্ছা, কোন হরমোন সাহায্য করেছিল আদি ডিম্বথলি থেকে পরিণত ডিম্বথলি তৈরিতে? ফলিকল স্টিমুলেটিং হরমোন বা এফএসএইচ হরমোন তৈরি করে সাহায্য করেছিল। তাহলে দেখো আদি ডিম্বথলি থেকে পরিণত ডিম্বথলি তৈরি হলো। আচ্ছা, এটা একটা দেখলাম। এরপরে আমরা দেখব এই ডিম্বথলি থেকে গৌণ পর ডিম্বাণু নিঃসরণ হয়ে যাচ্ছে। কততম দিনে গৌণ পর ডিম্বাণু নিঃসরণ আমরা জেনেছি। এই যে দেখো গৌণ পর ডিম্বাণু নিঃসরণ, অর্থাৎ একে কি বলা হয়, অভিউলেশন বা ডিম্বাণু নিঃসরণ দশা বলা হয়। এরপর আমরা যদি দেখি এই অভিউলেশনের পর গৌণ পরডিম্বাণু অর্থাৎ এই পরিণত ডিম্বথলি থেকে গৌণ পরডিম্বাণু বেরিয়ে যাওয়ার পর যে বিশেষ গঠনটা তৈরি হয় তাকে কি নাম দেওয়া হয়, কর্পাস লিউটিয়াম বা পিত গ্রন্থি। এরপর ধীরে 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 এই পিত গ্রন্থিটি কী হয়ে যায়, ক্ষয়প্রাপ্ত হয়। এই ছবিটা আমরা জানলাম। এবারে একটা জিনিস লক্ষ্য করো স্টুডেন্টস, তোমরা পড়েছো যে পরিণত ডিম্বথলি থেকে কোন হরমোন তৈরি হয়, ইস্ট্রোজেন। তাহলে আচ্ছা, এই জায়গাটা আমরা যেটা অঙ্কন করলাম এটা হচ্ছে ডিম্বাশয়ের পরিবর্তন। এই সাইডে লিখে দিতে হবে, আমার নোটে কিন্তু সুন্দরভাবে করা রয়েছে। ডিম্বাশয়ের পরিবর্তন, ডিম্বাশয়ের পরিবর্তনে কি বলা হচ্ছে আমরা এটা দেখলাম কিভাবে ডিম্বাশয়ের মধ্যে পরিবর্তনটা ঘটছে। এরপরে আমরা দেখব ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোনগুলোর পরিমাণ কেমন কি থাকে। দেখো এইটা ধরো আমরা জানি পরিণত ডিম্বথলি থেকে কি হরমোন তৈরি হয়, ইস্ট্রোজেন। ধরো আমরা এই ইস্ট্রোজেনটা প্রথমে আঁকবো। এই ইস্ট্রোজেনের লেভেল কোনখানে বাড়বে, পরিণত ডিম্বথলির কাছে, আর কোথাও থেকে তো তৈরি হয় না, সেখানে দেখো কমে গেছে। তাহলে এই যে হরমোনটা আমরা জানলাম এটা হচ্ছে কি হরমোন, ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন। এরপর আমরা দেখব এরপর আমরা জানি পিত গ্রন্থি। পিত গ্রন্থি থেকে কি হরমোন খরিত হয় আমরা জানি, প্রোজেস্টেরন। তাহলে এই প্রোজেস্টেরনটা পিত গ্রন্থির কাছেই বেশি হবে, এই জায়গাটায় বেশি, আর কিন্তু কোথাও নেই। মানে যখন ক্ষয়প্রাপ্ত হয়ে গেল তখন কিন্তু আর নেই, কমে গেল। তাহলে এটা ছিল কি ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোনের পরিবর্তন। এরপর আমরা দেখব পিটুইটারি থেকে যে নিঃসৃত হয় দু প্রকার হরমোন। পিটুইটারি থেকে দুই প্রকার হরমোন নিঃসৃত হয় আমরা জানি। দেখো এটা ধরো পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি থেকে দুই প্রকার হরমোন নিঃসৃত হয়, একটি এলএইচ আর একটি কি হচ্ছে এফএসএইচ। আচ্ছা স্টুডেন্টস, দেখো আমরা পড়েছি আগের ক্লাসগুলোতে যে আদি ডিম্বথলি থেকে পরিণত ডিম্বথলি তৈরিতে কোন হরমোন সাহায্য করে, আমরা জানি এলএইচ। তাহলে এলএইচের পরিমাণটা এই জায়গাটায় বেশি হবে, কেন, এখানে আদি ডিম্বথলি থেকে পরিণত ডিম্বথলিতে পরিণত হতে সাহায্য করছে, বাদ বাকিগুলোতে কম হবে। তাহলে এটা ছিল কি এলএইচ হরমোন। এরপর দেখো কি বলা হচ্ছে, এরপর আমরা যদি দেখি এলএইচ নয়, এফএসএইচ। এটা এটা হচ্ছে কি এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন। তাহলে আদি ডিম্বথলি থেকে পরিণত ডিম্বথলি তৈরিতে কোন হরমোন সাহায্য করে, এফএসএইচ। এটা হচ্ছে পিটুইটারি থেকে নিঃসৃত হচ্ছে। আরেকটি আমরা যদি দেখি সেটা দেখব যে অর্থাৎ অভিউলেশনে কোন হরমোন সাহায্য করেছে। দেখো অর্থাৎ ডিম্বাণু নিঃসরণে যে হরমোন সাহায্য করে সেটা হচ্ছে আমরা জানি কি এলএইচ হরমোন। তাহলে এই জায়গাটা তার পরিমাণটা বেশি থাকবে, বাদ বাকিগুলোতে কি থাকলো, কম থাকলো। অর্থাৎ সে অভিউলেশনে সাহায্য করে এবং পিতগ্রন্থি গঠনে সাহায্য করে, এটা গেল কি এলএইচ হরমোন। বোঝা গেল? তাহলে এই ছবিটা যদি তোমরা আঁকতে পারো তাহলে কিন্তু এখানে কিন্তু তোমাদের অনেকটাই পড়া তোমাদের মনে থাকবে। তাহলে এরপরে আমরা যাব যে এই যে যে চারটা দশা ছিল এই দশাগুলোতে জরায়ুর পরিবর্তন এবং ডিম্বাশয়ের পরিবর্তন এবং তাদের হরমোন নিয়ন্ত্রণ উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 নম্বর, তাহলে এই যে দশাটা আমরা প্রথমে আমরা হেডিং করব, 1 নম্বর খাতায় লেখার সময় হেডিং করব কি, রজস্রাবীয় দশা বা মেনস্ট্রুয়াল ফেজ। এই দশার স্থায়িত্বটা প্রথমে বলতে হবে, অর্থাৎ এই দশার সময়কালটা কত লাগে।
এই দশার স্থায়িত্বটা হচ্ছে 1 থেকে 5 দিন পর্যন্ত এর সময়কাল। এরপর আমরা যাব এর মধ্যে ডিম্বাশয়ের কেমন পরিবর্তন হয়, জরায়ুর পরিবর্তন। এইরকমভাবে হেডিং করবে, জরায়ুর পরিবর্তন। কিভাবে জরায়ুর পরিবর্তনটা হয় সেটা আমাদেরকে জানতে হবে। দেখো 1 নম্বর কি বলা হয়েছে, দেখো জরায়ুর পরিবর্তনে। দেখো প্রথমত আমরা দেখব এখানে জরায়ুর পরিবর্তন দেখব, আর দেখব আমরা ডিম্বাশয়ের পরিবর্তন। লক্ষ্য করো, এই যে 28 দিন, ধরো এই জায়গাটা এটা হচ্ছে 16 থেকে 28তম দিন। এই 28 দিনের পরেই 1তম দিন তৈরি হয়, অর্থাৎ এই যে সাইকেলটা আমরা এঁকেছিলাম, এইখানে ধরো 28, তারপরেই একদিন তৈরি হয়েছিল, মানে এইখানটার ঠিক পরেই এই দশাটা শুরু হবে, এইখানটার পরেই এটা তো শুরু হবে। কি বলা হচ্ছে দেখো ভালো করে, বলা হচ্ছে যে এই যে রজচক্র অর্থাৎ রজস্রাবীয় দশা, এই দশায় কি হয়, জরায়ুর কেমন পরিবর্তন হয়। দেখো 1 নম্বর, এখানে এই রক্ত জালক যেগুলো রয়েছে না, এগুলো হচ্ছে কি তার রক্ত জালক। এই রক্ত জালকগুলো ভেঙে যায় অর্থাৎ বিনষ্ট হয়, ফলে কি হয়, এখানে কি হয়, রক্ত নির্গত হয়। কি নির্গত হয়, রক্ত নির্গত, লাল বর্ণের কি হচ্ছে রক্ত। 1 নম্বর পয়েন্ট তাহলে কি হলো, রক্তজালক কি হয়ে যায়, ভেঙে যায়, এই কারণে রক্ত নির্গত হয়। 2 নম্বর পয়েন্ট আমরা কি বলবো, যদি রক্ত যদি এই জায়গাটায় না থাকে, তাহলে এন্ডোমেট্রিয়ামের কোষগুলো কোথা থেকে পুষ্টি পাবে, কোথা থেকে অক্সিজেন পাবে, অক্সিজেন পুষ্টি পাবে না, ফলে কোষগুলো কি হয়ে যাবে, মারা যাবে। তাহলে যদি রক্তজালক বিদীর্ণ হয়ে যায়, রক্ত নির্গত হবে, ফলে জরায়ুর এন্ডোমেট্রিয়ামের কোষগুলো কি হবে, মারা যাবে। 2 নম্বর। 3 নম্বর যদি বলা হয়, 3 নম্বরে কি হবে, 3 নম্বরে বলতে হবে এই যে মৃত কোষগুলো এরপর রক্তের মাধ্যমে কি হয়, যোনিপথ দিয়ে দেহের বাইরে কি হয়, নির্গত হয়। তার মানে এই 1 থেকে 5তম দিনে রজস্রাবীয় দশায় এই যে মৃত এন্ডোমেট্রিয়ামের কোষ, এই যে দেখো মৃত এন্ডোমেট্রিয়াম কোষ, রক্ত এবং অনিষিক্ত ডিম্বাণু মিলে লাল বর্ণের এক প্রকার তরল নিঃসরণ করে, যাকে বলা হয় রজস্রাব বা মেনস্ট্রুয়েশন। রজস্রাব বা যেটাকে বলা হয় মেনস্ট্রুয়েশন। তাহলে এই রজস্রাব কি বলা হলো, 1 থেকে 5তম দিনে জরায়ুর এন্ডোমেট্রিয়াম, মৃত জরায়ুর এন্ডোমেট্রিয়ামের কোষ, রক্ত এবং অনিষিক্ত ডিম্বাণু মিলে এক প্রকার তরল নির্গমন করে, লাল বর্ণের এক প্রকার তরল নির্গমন করে, তাকে বলা হয় রজস্রাব। তাহলে দেখো প্রথম পয়েন্টটা কি বলা হচ্ছে, জরায়ুর পরিবর্তনে কি হচ্ছে, দেখো এন্ডোমেট্রিয়ামের রক্তজালক কি হচ্ছে, বিনষ্ট হচ্ছে, ফলে এই কোষগুলো মারা যাচ্ছে এবং এই কোষগুলোতে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম হচ্ছে। এই কারণেই দেখো জরায়ুর এন্ডোমেট্রিয়ামটা দেখো ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, উপরের থেকে নিচ বরাবর এখানে একা হয়েছে। অর্থাৎ 1 নম্বর পয়েন্ট কি, জালক রক্তজালক বিনষ্ট হচ্ছে, ফলে রক্ত নির্গমন। এই কোষগুলো কি হচ্ছে, অক্সিজেন কার্বন মানে পুষ্টি কম পাচ্ছে, কোষগুলো মারা যাচ্ছে, ফলে কোষগুলো কি হচ্ছে, রক্তের মাধ্যমে দেহের বাইরে নির্গত হচ্ছে। 3 নম্বর, অর্থাৎ এর মধ্যে ডিম্বাশয়ের কি পরিবর্তন হচ্ছে আমরা দেখব। ডিম্বাশয়ের পরিবর্তনটা লক্ষ্য করো, এই জায়গাটায় দেখো এই পোর্শনটা, এই সোজাসুজি কিন্তু কিছুই নেই, দেখা যাচ্ছে, মানে এই পোর্শনটার পরেই কি তৈরি হচ্ছে, রজস্রাবীয় দশা তৈরি হচ্ছে। মানে দেখা যাচ্ছে 28 দিন, এই 28 দিনের পরবর্তী মানে 28তম দিনে কি হচ্ছে, কর্পাস লিউটিয়াম বা পিত্তগ্রন্থি ক্ষয়প্রাপ্ত হচ্ছে। বোঝা গেছে, 28-এর পরেই কি হয়, 1তম দিন একদিন তৈরি হচ্ছে, অর্থাৎ এই অবস্থায় কি হয়, পিত্তগ্রন্থি বা কর্পাস লিউটিয়াম কি হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হতে থাকে ডিম্বাশয়ের মধ্যে। এটা গেল। এরপর আমরা এই দশার হরমোন নিয়ন্ত্রণ সম্পর্কে জানবো। দেখো এটা একটু আমরা পড়িয়ে দেই, তাহলে পুরোটা যখন আবার পড়িয়ে দেবো না, তোমরা এই দশাটা আবার ভালোভাবে বুঝে নেবে। হরমোন নিয়ন্ত্রণ কি বলা হচ্ছে দেখো, অর্থাৎ এই রজস্রাবীয় দশার স্থায়িত্ব জানলাম, জরায়ুর পরিবর্তন জানলাম, ডিম্বাশয়ের পরিবর্তন জানলাম। এই যে পরিবর্তনগুলো কিভাবে হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা আমাদেরকে জানতে হবে। দেখো কি বলা হচ্ছে, এই দশায় এই যে রজস্রাবীয় দশায় কোন হরমোন মানে কি ডিম্বাশয় থেকে কি ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে, প্রোজেস্টেরন ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে। আমরা পড়েছিলাম ডিম্বাশয়ের পরিবর্তনে, যেই প্রোজেস্টেরন ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে, এখানে কোন হরমোনটার পরিমাণ কমে গিয়েছে, দেখো নীল বর্ণে দিয়েছি আমি, এই নীল যে বর্ণ, এই হরমোনটার নাম কি, প্রোজেস্টেরন। এই প্রোজেস্টেরন হরমোনের পরিমাণ কমে যাচ্ছে,
এই প্রোজেস্টেরন কি করে দেখো, এইখানে প্রোজেস্টেরন যখন বেশি ছিল সে জরায়ুর এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধিতে সাহায্য করেছিল। যেই এন্ডোমেট্রিয়ামের পরিমাণটা কমে গিয়েছে তখন আর জরায়ুর এন্ডোমেট্রিয়াম আর বৃদ্ধি পেতে পারবে না, এই যে প্রোজেস্টেরনের পরিমাণ যেই কমে গেছে জরায়ুর এন্ডোমেট্রিয়ামের আর বৃদ্ধি পাবে না, সেই কারণে কি হচ্ছে জরায়ুর এন্ডোমেট্রিয়ামে কি হচ্ছে ক্ষয় হচ্ছে, অর্থাৎ রক্তজালক কি হচ্ছে ভেঙে যাচ্ছে, ফলে রক্ত নির্গত হচ্ছে, উপরে কোষগুলো মারা যাচ্ছে, এই কারণে কি হচ্ছে এই রজস্রাবীয় দশা ঘটছে। তাহলে এই রজস্রাবীয় দশা কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? প্রোজেস্টেরন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তাহলে এটা আমরা 1 নম্বর দশা জানলাম। এরপরে আমরা জানবো 2 নম্বর দশা, যেটা হচ্ছে কি নিরাময় দশা বা ক্রমপরিণত দশা। এই দশার স্থায়িত্বটা কতদিন? এই দশার স্থায়িত্ব হচ্ছে কি 5 থেকে 12 দিন পর্যন্ত স্থায়ী হয়। এই দশার জরায়ুর পরিবর্তনটা কি হয় দেখো, অর্থাৎ ক্রমপরিণতি এবং নিরাময় দশা বলা হয়েছে। এই দশায় কি লিখবে? 1 নম্বর রক্তজালকের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। জরায়ুর এন্ডোমেট্রিয়ামের কি হয়, যে ক্ষতগুলো তৈরি হয়েছিল সেগুলো কি হচ্ছে নিরাময় হতে থাকে, অর্থাৎ 1 নম্বর পয়েন্ট কি বলবে, রক্তজালকের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে, জরায়ুর এন্ডোমেট্রিয়ামের পরিমাণটা কি করতে থাকে, বাড়তে থাকে। এটা ছিল কি ক্রমপরিণতি দশা, জরায়ুর পরিবর্তন। এরপরে আমরা জানবো ডিম্বাশয়ের পরিবর্তনটা কি হচ্ছে। দেখো ডিম্বাশয় কি হচ্ছে, এই যে ক্রমপরিণত দশা, দেখো এই যে লম্বা লম্বিটা রয়েছে, এই দশায় কি হচ্ছে দেখো আদি ডিম্বথলি থেকে কি তৈরি হয়, পরিণত ডিম্বথলি, অর্থাৎ এই কারণে এই দশার নাম ক্রমপরিণতি ও নিরাময় দশা। অর্থাৎ এন্ডোমেট্রিয়ামে নিরাময় ঘটছে, অর্থাৎ এন্ডোমেট্রিয়াম বৃদ্ধি পাচ্ছে, রক্তজালকের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এখানে আমরা যদি দেখি ডিম্বাশয়ের পরিবর্তন কি ঘটছে এই দশাটাতে, আদি ডিম্বথলি থেকে ধীরে 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 প্রাথমিক, ধীরে ধীরে গৌণ, অর্থাৎ পরিণত ডিম্বথলি তৈরি হচ্ছে। হরমোন নিয়ন্ত্রণ, অর্থাৎ এই দশাটাতে হরমোন কিভাবে নিয়ন্ত্রণ করছে দেখো কি বলা হচ্ছে। আমরা জানি এটা হচ্ছে কি পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি থেকে কোন হরমোন খরিত হচ্ছে, FSH। এই FSH হরমোন কার পরিণত হতে সাহায্য করে আমরা জানি, আদি ডিম্বথলি থেকে পরিণত ডিম্বথলি তৈরিতে সাহায্য করে। তাহলে হরমোন নিয়ন্ত্রণে 1 নম্বর পয়েন্ট আমরা লিখে দিলাম কি, এই দশায় এই পিটুইটারি থেকে নিঃসৃত হয় FSH, যা কি করে পরিণত ডিম্বথলির পরিণত মানে ডিম্বথলির পরিণত হতে সাহায্য করে। 2 নম্বর, এই যে দেখো যেই ডিম্বথলি পরিণত হয়েছে এখান থেকে কোন হরমোনটা তৈরি হয়েছে, ইস্ট্রোজেন হরমোন। যেই ইস্ট্রোজেন হরমোন তৈরি হলো ও কি করলো, এই যে জরায়ুর এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধিতে সাহায্য করছে, তার রক্তজালকের পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করছে। তাহলে এই দশাটাতে কিভাবে হরমোন নিয়ন্ত্রণ করলো, FSH পরিণত ডিম্বথলি তৈরিতে সাহায্য করলো। অপরদিকে এই পরিণত ডিম্বথলি থেকে ইস্ট্রোজেন তৈরি হচ্ছে, যে কী করেছে জরায়ুর এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধিতে সাহায্য করেছে। এটা আমরা জানলাম। এরপরে আমরা এই দশাটি সম্পর্কে জানবো ডিম্বাণু নিঃসরণ দশা। এই ডিম্বাণু নিঃসরণ দশা স্থায়িত্ব কত, 13 থেকে 15তম দিন। এই কিন্তু সাধারণত ডিম্বাণুটা নিঃসরণ হয় কততম দিনে, 14তম দিনে কি হয়, নিঃসরণ হয়। তাই একই রকম আগের দশাটার মতো এখানেও আমরা জানবো জরায়ুর পরিবর্তন কিভাবে হয়। দেখো এখানে জরায়ুর কি পরিবর্তন হচ্ছে, এই দশাটাতে জরায়ুর কিভাবে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এখানে এন্ডোমেট্রিয়াম ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, মানে আরও এই দশা থেকে আরও বৃদ্ধি পেতে থাকে 1 নম্বর। 2 নম্বর, রক্তজালকের পরিমাণটা আরও বৃদ্ধি পেতে থাকে। 2 নম্বর গেল, মানে এটা যেরকম হয়েছিল এখানে লিখবো ক্রমশ বা আরও বৃদ্ধি পেতে থাকে। ডিম্বাশয়ের পরিবর্তন কি হয় এই ডিম্বাণু নিঃসরণ দশায়, দেখো এখানে কি হয়, পরিণত ডিম্বথলি থেকে গৌণ পরডিম্বাণু নিঃসৃত হয়, অর্থাৎ এই দশায় কি হচ্ছে, অভিউলেশন ঘটে। অর্থাৎ এই দশায় কি ঘটে, অভিউলেশন সম্পন্ন হয়। তাহলে স্থায়িত্ব জানলাম, জরায়ুর পরিবর্তন জানলাম, ডিম্বাশয়ের পরিবর্তন। এই দশায় হরমোন নিয়ন্ত্রণটা আমাদেরকে জানতে হবে। কি বলছি, এই দশাটিতে দেখো পিটুইটারি থেকে LH হরমোন, এই যে দেখো এটা LH হরমোন, এই LH হরমোনটি নিঃসৃত হয়, যা কি করে পরিণত ডিম্বথলি থেকে গৌণ পরডিম্বাণু নিঃসরণে সাহায্য করে। এই কারণেই তো এটা ডিম্বাণু নিঃসরণ দশা। তাহলে এই দশাটিতে কেবলমাত্র কোন হরমোনটি কাজ করলো, লিউটিনাইজিং হরমোন, যা কি করলো অভিউলেশনে সাহায্য করে। পরীক্ষায় প্রশ্ন আসে অভিউলেশনে কোন হরমোন সাহায্য করে, আদি ডিম্বথলি থেকে পরিণত ডিম্বথলি তৈরিতে কোন হরমোন সাহায্য করে, FSH। অর্থাৎ পরিণত ডিম্বথলি থেকে কোন হরমোন খরিত হয়, তখন সেটা বলতে হবে কি, ইস্ট্রোজেন। তাহলে আমরা জানলাম ডিম্বাণু নিঃসরণ দশা। এরপরে আমরা জানবো কি, প্রাক রজস্রাবীয় দশা বা
প্রি মেনস্ট্রুয়াল সাইকেল। এই দশাটার স্থায়িত্ব কত? 16 থেকে 28 দিন পর্যন্ত এটা স্থায়ী হয়। এই দশায় জরায়ুর পরিবর্তনটা কি হচ্ছে দেখো, এই দশা আমরা যদি দেখি, এই দশায় এইখান থেকে অর্থাৎ এই দশায় জরায়ুর এন্ডোমেট্রিয়ামের পরিমাণ আরও বৃদ্ধি পেতে থাকে এবং রক্তজালকের পরিমাণ আরও বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ এই দশাটাতে একেবারে শেষ দশা, এখানে জরায়ুর এন্ডোমেট্রিয়াম এবং তার রক্তজালকের পরিমাণ আরও বৃদ্ধি পেতে থাকে। ডিম্বাশয়ের পরিবর্তন কি হচ্ছে দেখো, পরিণত ডিম্বথলি থেকে ডিম্বাণু নিঃসরণ হয়ে গেছিল, এই কারণে মানে পরিণত ডিম্বথলি থেকে যদি ডিম্বাণু নিঃসরণ হয়ে যায়, তারপর পরিণত ডিম্বথলি যে গঠন তৈরি করে তাকে কি বলা হয়? পিত্তগ্রন্থি। তাহলে এই প্রাগ রজস্রাবীয় দশায় কি তৈরি হয়েছে দেখো, পিত্তগ্রন্থি তৈরি হয়েছে। বোঝা গেল? তাহলে এই দশাটাতে কি হয়েছে? পিত্তগ্রন্থি তৈরি হয়। এই পিত্তগ্রন্থি 28তম দিনের পর ধীরে 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 কী হয়ে যায়? ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। তাহলে এই দশায় হরমোনটা কিভাবে নিয়ন্ত্রণ করছে দেখো, হরমোন নিয়ন্ত্রণ 1 নম্বর কি বলছে দেখো, এই দশাটাতে কী হয়েছিল? পিটুইটারি থেকে এলএইচ হরমোনটা কী হয়েছে? ক্ষরণ হয়েছিল। এলএইচ হরমোনের প্রভাবে অভিউলেশনের ফলে পরিণত ডিম্বথলি কিসে পরিণত হয়েছিল? পিত্তগ্রন্থিতে পরিণত হয়েছিল। তাহলে 1 নম্বর কি বলা হচ্ছে? এলএইচ হরমোন এই দশাটাতে একটু সাহায্য করবে। কিভাবে? যদি অভিউলেশন ঘটে যায়, অভিউলেশন ঘটার পর পরিণত ডিম্বথলি যে গঠন তৈরি হলো পিত্তগ্রন্থি, অর্থাৎ এই এলএইচ হরমোনের প্রভাবে কি তৈরি হলো? পিত্তগ্রন্থি তৈরি হলো। 2 নম্বর আমরা যদি দেখি, এই পিত্তগ্রন্থি থেকে কোন হরমোন খরিত হয় দেখো? প্রোজেস্টেরন। তাহলে এই পিত্তগ্রন্থি থেকে কার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে? প্রোজেস্টেরন ক্ষরণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। যেই প্রোজেস্টেরন বেশি পরিমাণে খরিত হয়েছে, তাহলে এখানে কার বেশি বৃদ্ধি পাচ্ছে? জরায়ুর এন্ডোমেট্রিয়ামের পরিমাণ আকৃতি বৃদ্ধি পাচ্ছে এবং রক্তজালকের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ জরায়ুর এন্ডোমেট্রিয়াম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, পরিণত হচ্ছে এবং রক্তজালক কী হচ্ছে? ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই দশাটাতে আমরা জানলাম হরমোন নিয়ন্ত্রণ। তাহলে আরেকবার তোমাদের এই প্রাগ রজস্রাবীয় দশা বলছি যে এন্ডোমেট্রিয়াম আরও বৃদ্ধি পায়, রক্তজালক আরও বৃদ্ধি পায়। আচ্ছা, ডিম্বাশয়ের মধ্যে পরিবর্তন কি? এখানে অভিউলেশনের ফলে ডিম্বাশয় পরিণত ডিম্বথলি কিসে পরিণত হয়? পিত্তগ্রন্থিতে পরিণত হয়। তাহলে এই এলএইচ হরমোন নিয়ন্ত্রণ কি? এলএইচ হরমোনের প্রভাবে অভিউলেশনের পর পরিণত ডিম্বথলি পিত্তগ্রন্থিতে পরিণত হয় এবং এই পিত্তগ্রন্থি থেকে ইস্ট্রোজেনের পরিমাণ বেশি পরিমাণে খরিত হয়, ফলে জরায়ুর এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধি ঘটে এবং রক্তজালকের পরিমাণটা কি হচ্ছে? বৃদ্ধি থাকে। এই 28তম দিনের পর যখনই পিত্তগ্রন্থি ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, তখন কি হয়? প্রোজেস্টেরনের পরিমাণটা কমে গেছে। দেখো 28তম দিনের পর কি কার পরিমাণ কমে গেছে? প্রোজেস্টেরন। যেই প্রোজেস্টেরনের পরিমাণ কমে যাবে, এন্ডোমেট্রিয়ামের কিন্তু আর বৃদ্ধি সম্পন্ন হবে না, অর্থাৎ এন্ডোমেট্রিয়াম আর বৃদ্ধি পেতে পারবে না। যদি আর না বৃদ্ধি পেতে পারে, তাহলে 28তম দিনের পরেই 1তম দিন পরে প্রবেশ করে যাবে। অর্থাৎ প্রোজেস্টেরন যদি না থাকে, তাহলে এন্ডোমেট্রিয়ামের ভাঙন ঘটবে, রক্তজালকের ভাঙন ঘটবে, ফলে আবার এই রজস্রাবীয় দশায় প্রবেশ করবে। তাহলে এইটাই হচ্ছে কি? রজস্রাবীয় দশা বা মেনস্ট্রুয়াল সাইকেল। সেখানে এই যে রজস্রাবীয় দশা অর্থাৎ রজস্রাবীয় দশার পরেই কি হচ্ছে? রজস্রাবীয় দশা। অর্থাৎ প্রোজেস্টেরনটা যদি কমে যায়, তবেই কি হচ্ছে? আবার রজস্রাবীয় দশা শুরু হবে, অর্থাৎ জরায়ুর এন্ডোমেট্রিয়ামের ভাঙন ঘটবে। তাহলে যদি নোটসের দরকার হয়, এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। তাহলে আজকের ভিডিওটিতে আমরা জানলাম রজচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল সম্পর্কে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে আসা বেল আইকনটি অন করবে এবং একটি লাইক দিয়ে দেবে। এর পরের ভিডিওতে আমরা জানবো নিষেক পদ্ধতি, হিউম্যান ফার্টিলাইজেশন অর্থাৎ নিষেক পদ্ধতি সম্পর্কে আমরা এর পরের ভিডিওতে জানব।